ভি বেগে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ব্যাসের সাপেক্ষে উপগ্রহের কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যে রাশিমালা, সেই অনুসারে লেখা হয়েছে। আর আমরা যেহেতু আমাদের উপগ্রহটা পৃথিবী থেকে একটু এইচ উচ্চতায় আছে, সেটাকে উচ্চতাটাকে যোগ করে লিখেছি। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর সমীকরণ। এখন পৃথিবীর ভর এম হলে উপগ্রহের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আমাদের উপগ্রহটির ভর ছিল স্মল এম। তাহলে উপগ্রহের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল, অভিকর্ষ বলের সংজ্ঞা থেকে আমরা জানি যে অভিকর্ষ বলের রাশিমালা G m1 × m2/r²। তাহলে এম ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম, আর এটা ছিল আমাদের দূরত্ব, সেটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে গতির সাম্যাবস্থায় যেটা কেন্দ্রমুখী বল আর অভিকর্ষ বল সমান হয়। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা তো যে নির্ণয় করব পর্যায়কাল, বেগ, এটা তো আমরা উপগ্রহে নির্ণয় করব। উপগ্রহের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদেরকে আগে থেকে ধরে নিতে হবে। উপগ্রহটা ঠিক তখনই ঘুরতে পারবে যখন এই শর্তগুলো ফিল আপ করবে, তাছাড়া তো উপগ্রহটা পৃথিবীর কক্ষপথে ঘুরতে পারবে না। তার মানে এই ব্যাপারগুলো, সে যেহেতু উপগ্রহ আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এই ব্যাপারগুলো আমাদের ধরে নিতেই হবে। কারণ এই শর্তগুলো ফিল আপ না করলে ঘুরতে পারতো না। এখানে তাহলে শর্তটা কি? কেন্দ্রমুখী বল, যেটা যেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেটা হচ্ছে প্রযুক্ত যে অভিকর্ষ বল, সেটা সমান হবে, দুইটাই সমান হবে। তাহলে তখনই গতির সাম্যাবস্থা তৈরি হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? ভাই গতির সাম্যাবস্থায় এফসি সমান এফ, এটা আর একবার বুঝে দিন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমরা তো একটা উপগ্রহের কথা বিবেচনা করেছি, তাই না? উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীকে কেন্দ্র করে সে কখন ঘুরতে পারবে? যখন সে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করবে, তখনই একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারবে। অর্থাৎ যে শর্তগুলো ফিল আপ করতে হবে তার মধ্যে এইটা একটা শর্ত, যে তার উপর যে ক্রিয়ারত কেন্দ্রমুখী বল আছে, সেই কেন্দ্রমুখী বলটা অভিকর্ষ বলের সমান হতে হবে। তাহলে এটা ছিল আমাদের কেন্দ্রমুখী বল, আর এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। ঠিক আছে এখন? জি ভাই। আচ্ছা, তারপর খেয়াল করো কি হলো। তাহলে এই দুইটাকে যেহেতু গতির সাম্যাবস্থায় ইকুয়াল লেখা যায়, তাহলে আমরা ওই যে সমীকরণটা পেয়েছিলাম, এটা হচ্ছে এফসি এর সমীকরণ, অভিকেন্দ্র বল, আর এটা হচ্ছে আমাদের বস্তুর উপর ক্রিয়াশীল বলের সমীকরণ। এই দুইটাকে সমান বিবেচনা করা যায়। তাহলে আমরা এখন এখান থেকে কি করব? এই যে স্মল এম আর স্মল এম কাটাকাটি চলে গেল, আর কারা কারা থাকে, এই আর প্লাস এইচ কে যদি আমরা পক্ষান্তর করি, সেটা হর থেকে লবে গিয়ে গুণ হয়ে যাবে। আর প্লাস এস স্কয়ার তো হরে আগে থেকেই ছিল, আর জিএম তো আগে থেকেই ছিল। তাহলে এখানে আমরা শুধুমাত্র বি স্কয়ারের মান বের করতেছি। তাহলে এই লাইন থেকে এই লাইনে তেমন কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র যারা কাটাকাটি হয়েছে তাদেরকে কাটাকাটি করা হয়েছে, এবং শুধুমাত্র ভি স্কয়ার কে রেখে বাকিদেরকে পক্ষান্তর করা হয়েছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে চলে আসছে। তারপর খেয়াল করো কি হলো। এখানে আরেকবার একটু কাটাকাটি করতে হবে। আমাদের এখানে আর প্লাস এইচ হোল স্কয়ার আছে, তাই না? আর উপরে একটা আর প্লাস এইচ আছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে এইটা আর এটা কাটাকাটি করতে পারি। এটা এটা যদি কাটাকাটি করি, এখানে একটা আছে, এখানে দুইটা আর প্লাস এইচ, উপরে একটা আর প্লাস এইচ, নিচে একটা থাকবে। তাহলে জিএম ঠিক থাকলো, যেভাবে ছিল সেভাবে। আর এই দুইটা কাটাকাটি হয়ে নিচে যেহেতু দুইটা ছিল আর প্লাস এইচ, নিচে একটা থাকলো আর উপরেরটা চলে গেল। এখন আমরা যদি বি এর মান বের করি, এ স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে, আর যারা আছে তারা তো এখানে ভিতরে থাকবেই। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বিবেচনা করব। 3 নম্বর সমীকরণ পর্যন্ত বোঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপরে যাই,
হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে তুলনামূলক কম দূরত্বে, ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের থেকে তুলনামূলক কম দূরত্বে কোনো কৃত্রিম উপগ্রহ, এই রটা একটু কাটে দিবা। ভূপৃষ্ঠ থেকে তুলনামূলক কম দূরত্বে কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে যদি প্রদক্ষিণ করে, তাহলে এর কক্ষপথের ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান ধরা যায়। তার মানে আমাদের হিসেবটা সহজে মেলানোর জন্য আমরা এটাকে সহজ করে ফেলতেছি। কিভাবে সহজ করলাম? আমাদের এইটা পৃথিবী ছিল, এইটা যদি আমাদের পৃথিবী থাকে, পৃথিবী থেকে ধরে নিয়ে যে এটা হচ্ছে এই উচ্চতায় আমাদের উপগ্রহটা ঘুরছিল। এখন আমরা এই দূরত্বটাকে ইগনোর করলাম, যেটা এই উচ্চতা ছিল সেটাকে আমরা ইগনোর করলাম। আমরা এখন দূরত্বটা শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধের সমান ধরে নিয়েছি। আমাদের যখন ফাইনালি সমীকরণ প্রতিপাদিত হয়ে যাবে, তখন আমরা যদি যে ব্যাপারটা ইগনোর করেছি, যে দূরত্বটা, সেটা যদি যোগ করে দেই, যেটাকে আমরা মাইনাস করেছি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখন যেহেতু প্রতিপাদন করতেছি, সমীকরণের ফিগারটা আর একটু সহজ করার জন্য আমরা দূরত্বটাকে ইগনোর করলাম, যেটা ভূপৃষ্ঠ থেকে যে এই উচ্চতায় ছিল সেটাকে ইগনোর করলাম। তাহলে কি হবে? হ্যাঁ, তুলনামূলক কম দূরত্বে মানে খুব কাছাকাছি যদি হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অল্প দূরত্বে যদি কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে এর কক্ষপথের ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান ধরা যায়। সুতরাং ক্রিয়ারত অভিকর্ষ বল উপগ্রহের ওজন mg এর সমান হবে। এই জিনিসটা কেন হবে mg এর সমান হবে? কারণ কোনো একটা জিনিস যদি পৃথিবীতে থাকে, ভূপৃষ্ঠে থাকে, এই যে আমাদের পৃথিবী, হ্যাঁ, এটা যদি আমাদের পৃথিবী হয়, আচ্ছা, এখানে যদি ভূপৃষ্ঠে কোনো একটা জিনিস থাকে, তাহলে এটার উপর কেন্দ্রের দিকে mg বল কাজ করবে, এটাই হচ্ছে তার ওজন। আমরা তো উপরে যেটা উচ্চতা নিয়ে ঘুরছিল আমাদের উপগ্রহটি, সেটাকে তো আমরা বাদ দিয়েছি। এখন বিবেচনা করতে হবে যে উপগ্রহটি ভূপৃষ্ঠে আছে, তাহলে তার উপর mg যেটা ক্রিয়া করবে সেটাই তো ওজন। আর যে অভিকর্ষ বলটা কাজ করবে সেটাই তো বস্তুর ওজন, তাই না? অভিকর্ষ বল ওজনের সমান ভূপৃষ্ঠে যে বস্তু থাকে তার জন্য। তাহলে এই সম্পর্কটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। ভালো হচ্ছে আমাদের এই কথাগুলো লেখা যাবে, এই বিষয়গুলো। সুতরাং অভিকর্ষ বল উপগ্রহের ওজন mg এর সমান হবে। এই পর্যন্ত বুঝলা কিনা? এই পর্যন্ত এই পর্যন্ত বোঝা গেছে? জি ভাই, বুঝছি। জি ভাইয়া। তারপর জি আসি ভাই। তারপর আসি এখন উপগ্রহের আমাদের যেটা নির্ণয় করতে বলছে, পর্যায়কাল নির্ণয় করতে বলছে, তাই না? আমরা এখন পর্যায়কাল নির্ণয় করব। তো উপগ্রহের পর্যায়কাল, হ্যাঁ, পর্যায়কাল নির্ণয় করতে গেলে কি করতে হবে দেখো। আমরা জানি টি এর এরকম একটা সূত্র, এটা এখান থেকে আসছে, আমি যে সাইড নোটে লিখে দিয়েছি। আমরা কিন্তু যে কোনো একটা বস্তু এভাবে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তার বেগ বের করার জন্য কিভাবে কি করতে হবে? তার যে পরিধি, তাই না? পরিধি কত? এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, 2πr। এটাকে যদি টি দিয়ে ভাগ দেয়া যায়, সে এই পরিধিটা 2πr যে পরিধি, সেটা কত সময়ে ঘুরলো, এই সময়টা যদি ভাগ দেওয়া যায়, তাহলে কিন্তু বস্তুটার বেগ বের হবে। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, তো একটু অপেক্ষা করো। এই সাউন্ডের মধ্যে কথা শোনা যাবে না, আজান খুব জোরে হচ্ছে। অল্প একটু অপেক্ষা করো, হ্যাঁ।
গাবরের মধ্যে কথা কইছে। Listen to play advertising. তিনটা আমরা কাছে বালিশে কি রান্না Listen to play advertising. বাইরে যায় বাইরে যায়। ভাইয়েরা মিউট করে কথা বলেন। আচ্ছা, এখন সবাই একটু মিউট করে নাও। হ্যাঁ নীল সহ লাইবা আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে এই বিষয়টা, যে এই বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা বেগ কিভাবে বের করা যায়। তার সূত্র ছিল এইটা। আমরা যদি এখান থেকে এখন টি এর মান বের করে নিতে পারি, টি কে যদি এই পাশে নিয়ে যাই, ভি হরে চলে আসবে, তাহলে এইটা কিন্তু টি এর মান। আমরা এই যে সূত্রটা, পর্যায়কালের একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সে ব্যাপারে বলি যে এইটা একটা পর্যায়কালের সমীকরণ তো মনে হচ্ছে, তাই না? টি ইকুয়াল, টি তো হচ্ছে পর্যায়কাল, টির একটা সমীকরণ তো আমরা পেয়ে গেছি। আবার এত দূর পর্যন্ত এসব নির্ণয় কেন করতে যাব, তাই না? এই সমীকরণটা বসাই দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। যে সমস্যা সেটা হচ্ছে যে প্রচলিত অর্থে যে সমীকরণটা যে অবস্থায় ব্যবহার হয়, তাহলে এই অবস্থায় সমীকরণটা ব্যবহার হওয়ার প্রচলিত রীতি নেই। এই অবস্থায় সমীকরণটা ইউজ হয় না সাধারণত। যেটা আমাদের প্রচলিত যে সমীকরণটা ব্যবহার হয় সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমাদের তো বিজ্ঞানের অনেকগুলো সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, জাতীয় সংস্থা, তারা এগুলো ডিফাইন করে যে কোন সমীকরণ কোন অবস্থায় কিভাবে ব্যবহার করে। তাহলে আমাদেরকে যে কমন সবাই ব্যবহার করে, ব্যবহার উপযোগী ফর্মুলা, সেই পর্যন্ত যেতে হবে। এই পর্যন্ত রেখে দিলে ফুল মার্ক পাওয়া যাবে না। এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আরো কিছু কাজ করতে হবে। কাজটা কি? এখানে আমরা ভি এর মান একটু আগে পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণ, বেগের রাশিমালা ছিল, মনে আছে কিনা? একটু আগে আমরা ভি এর মান বের করে এসেছি 3 নম্বর সমীকরণে। এখানে শুধু ভি এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়া হলো, উপরে যা ছিল তাই, আর নিচে ভি এর মানটা বসানো হলো। একটু সবাইকে মিউট করে দিচ্ছি আবার, আমি তো এখনই মিউট করে দিলাম। হ্যাঁ, তাহলে বলো তো এই পর্যন্ত বুঝলে কিনা, এই যে এখান পর্যন্ত? এই উপরের লাইনটা বুঝলাম না, আর প্লাস এইচ ওটা টি এর মানটা কি কোথাও বসানো হয়েছে কি? ওই যে না হলে আর প্লাস এইচটা কিভাবে হলো? এইচটা বুঝিনি, নিচে যাবো। আচ্ছা, বললাম যে যে নিচে। উপরের লাইনটা, উপরে আর প্লাস এইচটা, এইচটা হ্যাঁ, কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা প্রথমে যেটা বেগ নির্ণয় করেছিলাম, খেয়াল করে দেখো, এই যে একটু আগে আমরা যেটা বেগের রাশিমালা নির্ণয় করেছি, সেটা তো শুরুতেই কিন্তু আমরা এইচ ধরে নিয়েছিলাম। এইচ দেখো, শুরুতে এই যে এইদিকে এইচ গুলো ধরে নিয়েছিলাম, এইচ, শেষের দিকে এসে এইচটাকে ইগনোর করলাম, তাই না? এটা ছিল বেগের বেগের রাশিমালা। তাহলে আমরা এখন নতুন আর একটা রাশিমালা নির্ণয় করা শুরু করছি, সেটা কি? পর্যায়কালের রাশিমালা।
এখানে আমরা শুরুর দিকে এইচটা ধরে নেব, শেষের দিকে ইগনোর করতে হলে করব। তাহলে এই যে এখানে আমরা ইগনোর করেছি, এটা কিন্তু শুধুমাত্র ইগনোর, যেটা আমাদের অগ্রাহ্য করেছিলাম, সেটা শুধুমাত্র ভি নির্ণয়ের জন্য করেছিলাম, ভি নির্ণয়ের জন্য। তা আমাদের তো ভি নির্ণয় করা শেষ, এখানে তো এইচ আছে। ভি এর মান তো এইচ আছেই। এই এইদিকে ইগনোর করেছিলাম, কোথায় জানেন, দেখাই। ওই যে এখনো, আচ্ছা, এখনো পর্যন্ত আমরা সমীকরণে এইচ ইগনোর করি নাই, সমস্যা নাই, যেটা দূরত্ব সেটা আমরা ভাই দরকার হবে। ভূপৃষ্ঠ থেকে এইচ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা দেখি তো এখানে এইচ বসছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এই আর জন্য প্লাস বসছে, এইচ। এই জন্য এইচ বসছে। এইচ আমরা এখনো ইগনোর করি নাই, শুধু এখানে বলছে যে ওজনটা সমান প্রমাণ করার জন্য, পরবর্তীতে আমরা এইচ কে বাদ দেবো, সমস্যা নেই। তো এইচ এজন্যই বসছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, এই জন্য আর এর সাথে এইচ যোগ হয়েছে। আমাদের আর ছিল ব্যাসার্ধ, এই জন্য এখানে আর এর সাথে এইচ যোগ হয়েছে, কারণ সে ব্যাসার্ধ থেকে একটু উপরে আছে, ব্যাসার্ধ থেকে এইচ উচ্চতা উপরে আছে। আর এইটা ছিল আমাদের মূল টি এর সমীকরণ। এই যে এই নোটে দেখো, সমীকরণটা ছিল 2πr/v। আর আমাদের তো শুধু দূরত্ব আর না, আরো এইচ দূরত্ব এখানে আছে, এই জন্য আর এর সাথে এইচ যোগ হয়েছে। এখন এইচ এর বিষয়টা বুঝছো কিনা এই পর্যন্ত বলো। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া বুঝতে। এই ভি এর মানটা 3 নম্বর সমীকরণ থেকে বসাই দিলাম, ভি এর যে মানটা পাইছিলাম, উপরে যা আছে তাই থাকলো। তারপর আমরা এখন এই যে আর প্লাস এইচ, তাই না, এটা কিন্তু একটা পূর্ণ আর প্লাস এইচ, এটাকে এখন আমরা হাফ হাফ করে ভাগ করে লিখবো, তাই না। একটা পুরো সম্পূর্ণ আপেলকে অর্ধেক অর্ধেক আপেলে ভাগ করা যায়, আবার অর্ধেকটা জোড়া দিলে একটা সম্পূর্ণ আপেল হয়। এটা হচ্ছে একটা সম্পূর্ণ আর প্লাস এইচ। পরের লাইনে আমরা এই আর প্লাস এইচটাকে 2 ভাগ করলাম, এখানে হচ্ছে রুট মানে কি, হাফ, অর্ধেক। তাহলে এখানে অর্ধেকটা আর প্লাস এইচ আর এখানে অর্ধেকটা আর প্লাস এইচ, এদেরকে আবার গুণ করলে কিন্তু এইটাই পাওয়া যাবে। আর একটা পূর্ণ আর প্লাস এইচ কে ভেঙে এইভাবে দুইটা √r+h এ লেখা যায়। গাণিতিক এই বিষয়গুলো আহ তোমরা বোঝো, সমস্যা নেই। তারপর কি হলো, এই √r তো সবার উপরেই ছিল, তাই না, যেটা লব তার উপর ছিল, হরের উপরও ছিল। আমরা ভাগ ভাগ করে দিলাম, লবের উপর আলাদা করে লিখছি, হরের উপর লিখছি। এটা দুইটা একসাথে ছিল, এটাকে জাস্ট আমরা ভেঙে লিখলাম। তাহলে এই লাইন পর্যন্ত বুঝলা কিনা বলো তো। জি ভাইয়া। তারপর আমরা এখন কি করব, এখানে দেখো √r+h দুইটা আছে, তাই না, এই জন্য একটার মধ্যে লিখে সেটাকে হোল স্কয়ার করে দেওয়া হলো। একটা √r+h, দুইটা √r+h, এদেরকে গুণ করলে √r+h হোল স্কয়ার হয়। ওটা তো আলাদাভাবে লেখা উচিত, মানে দরকার ছিল না, ওরকম রাখাটা তো ঠিক ছিল। হ্যাঁ, দরকার আছে, একটু পরে বুঝবা। তারপর এগুলা সব ভাগ সম্পর্কে আছে, তাই না, আমরা গুণ সম্পর্কে নিয়ে যাচ্ছি। তো এরকম তিনটা রাশি দিলে গুণ সম্পর্কে নিয়ে যাওয়ার শর্টকাট সিস্টেম হচ্ছে এইখানে যে থাকে তাকে উপরে গিয়ে গুণ দিয়ে লিখতে হয়, তাহলে কিন্তু ভাগ উল্টে গুণ করে দেখবো যে এই সম্পর্কটা চলে আসে। তাহলে এইটা যেটা ছিল সেটাকে আমরা লবের সাথে গুণ দিয়ে লিখলাম, আর যেটা √r+h হোল স্কয়ার তা আগে থেকে ছিল, তাই না, এইটা তো এই দুইটা গুণ হয়ে এইটা হয়েছে। আর এইখানে যেটা ছিল সেটা উপরে উঠলো, লবে উঠে গেল। তাহলে দেখো, আগে 3 লাইন ছিল, এখন আমাদের 2 লাইন হয়ে আসলো। আর √g/m, √g/m আছে। তাহলে এটা নর্মাল বিষয়, ভাগ উল্টে গুণ করে লেখা। আর তারপর কি হলো, এখন দেখো আমাদের এখানে r+h এখন 3টা হয়ে গেল, আগে থেকে দুইটা √r+h হোল স্কয়ার ছিল, আর একটা নতুন একটা r+h যেটা এখানে ছিল সেইটা উপরে উঠে আর একটা r+h তৈরি হলো। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে কিউব লিখতে পারি না, √r+h হোল কিউব, এটাকে লিখতে পারি আমরা, কিউব লিখতে পারি। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু √ভিতরে আছে, √এর ভিতরে আছে, কারণ কারণ এখানেও রুট আছে, এখানেও রুট আছে।
আর প্লাস এস স্কোয়ারটা এখানে দুইটা, এখানে একটা, টোটাল তিনটা, সবার উপর রুটও আছে। তাহলে আমরা কিন্তু এই জায়গাটার পরিবর্তে রুট ওভার সবার উপর রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব লিখে দিতে পারি। লিখে লিখে সমস্যা নেই। আর যেটা জি বাই এম, আমরা বড় একটা রুট ওভার দিয়ে, এটা লবে হরের রুটটা আলাদা করা ছিল, সেটাকে জাস্ট একটা বড় রুট দিয়ে সবাইকে রুটের আওতায় নিয়ে আসা হলো। আর 2πটাতেও আগে থেকে রুটের বাইরেই ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এইটা, এই সমীকরণ পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে 5 নং সমীকরণ হলো আমাদের উপগ্রহের পর্যাপ্ত পর্যায়ক্রমিক রাশিমালা। রাশিমালা। 5 নং সমীকরণ যেটা, এইটাই। তারপরে এখন উচ্চতা নির্ণয় করব। উচ্চতা নির্ণয়, তাহলে উচ্চতা নির্ণয় করার সময় আমরা যে একটু আগে 5 নং সমীকরণটা পেয়েছিলাম, তাই না, সেটার উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হবে, এদিকে টি ছিল, বর্গ করলে টি স্কয়ার হবে। আর এখানে 2π ছিল, কিন্তু 2π কে স্কয়ার করলে 4π স্কয়ার হবে। আর এদের উপর একটা রুট ওভার ছিল, বর্গ করার কারণে এদের রুট ওভারটা কাটাকাটি হয়ে গেল, রুট ওভার চলে গেছে, শুধু আর প্লাস এস হোল কিউব আছে, আর এখানে জিএম থাকলো। আমরা এখন কি করতে পারি, এই জিএম কে এই পাশে পক্ষান্তর করে এখানে নিয়ে যেতে পারি, তাহলে এটা টি স্কয়ার জিএম হবে। আর এখানে এই যে 4π স্কয়ার আর আর প্লাস এস হোল কিউব, এই জিনিসটা এই জায়গাটাতে থেকে যাবে। আর নিচে যেটা জিএম ছিল সেটা পক্ষান্তর করলাম। তারপর দেখো আমরা এখন কি করতে পারি, এটা তো করলাম। তারপরে এখান থেকে আমরা, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তো উচ্চতা বের করা, এইচ এর মান বের করা, তাই না, এইচ এর মান বের করা। তাহলে এইচ যার সাথে আছে সেটাকে আমরা রেখে দিলাম, আর বাকিদেরকে পক্ষান্তর করলাম। এখানে 4π স্কয়ার গুণ আকারে ছিল, এই দিকে এসে ভাগ হয়ে যাবে। আর টি স্কয়ার জিএম তো এখানে আগে থেকে লবে ছিলই, শুধু এইটাকে পক্ষান্তর করা হলো। এইটাকে পক্ষান্তর করে সে লবে ছিল, সে হরে চলে গেল। আর এর মান তো আমরা বের করব। তারপর কি করা যাবে, তাহলে এই কিউবটাকে একটু পক্ষান্তর করি। আর প্লাস এইচ ছিল, তাকে আমরা যদি পক্ষান্তর করি, সেটা ওই পাশে গিয়ে 1/3 হয়ে যাবে। এই পাশে রুট থাকলে এইদিকে গিয়ে হাফ হয়ে যাবে, কিউব যেহেতু আছে, এইদিকে 1/3, 1/3 এটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এইচ এর মান যদি বের করি, আমাদের মূল টার্গেট তো এইচ এর মান বের করা, উচ্চতার রাশিমালা বের করা। তাহলে এইচ কে রাখবো, এইটা তো আগে থেকে ছিল। আর এখানে যে প্লাস আর এখানে ছিল, সেটা এদিকে গিয়ে মাইনাস আর হয়ে গেল। এইটাকে আমরা 6 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আর 6 নম্বর সমীকরণ পর্যন্ত বোঝা গেল কিনা এখন বলো। খুব সোজা একটা প্রশ্ন। ক্লিয়ার ভাই। হুম, বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা। বুঝতে পারছি। তাহলে আমাদের এই যে 6 নং সমীকরণ যেটা, সেটাই হচ্ছে আমাদের সমীকরণে হলো প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের উচ্চতার রাশিমালা। তাহলে আমরা বেগের রাশিমালা পাইছি 3 নম্বর সমীকরণ যেটা। 5 নম্বর সমীকরণটা ছিল পর্যায়কালের রাশিমালা। আর 6 নম্বর সমীকরণ হচ্ছে উচ্চতার রাশিমালা। আমাদেরকে কিন্তু তিনটা রাশিমালাই নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের তিনটা রাশিমালাই নির্ণয় করা শেষ। আর তাহলে প্রশ্নটা প্রশ্নটা একটু সহজই। হ্যাঁ, প্রশ্ন সহজ, অনেক সহজ, খুবই সহজ একটা প্রশ্ন। 2018 সালে আসছে। তোমরা সবসময় ফোকাস করবে, তোমাদের জন্য 2018 সালের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। 19 সালের যে প্রশ্ন, সেটার চেয়ে 18 সালের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নন মেজরে সাধারণত কাছাকাছি সালের প্রশ্নগুলো কম আসে, একটু দূর থেকে আসে। 19 সালের প্রশ্ন দিবে না বললেই চলে, কিন্তু 18 সালের প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, যেহেতু 18 সালে আসছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। আমাদের সম্ভবত এই অধ্যায়ে সব থিওরি সাজেশনে যা ছিল পড়ানো শেষ। আমরা আগামী ক্লাসে অঙ্ক করানোর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে আজকে আমরা শেষ করতে পারি, আগামী ক্লাসে অঙ্ক করব। ভাইয়া গত ক্লাসটা ওয়েবসাইটে দেওয়া হয়নি, ভাইকে একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হবে। আজকে কি শেষ করবো না, কারোর কোনো প্রশ্ন আছে?